পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ 5 বছর পর বাড়িতে পা রাখতেই পায়ের কাছে কাউকে মুখ থুবড়ে পড়তে দেখে থমকে গেল অভ্র। সাথে সাথে 2 পা পিছিয়ে গেল। এই মেয়েকে না বলেছি আমার সামনে না আসতে, ওকে আমার সহ্য হয় না। ও কি চায়? আমিও আমার ছেলের সাথে মরে যাই, বেঁচে আছি ভালো লাগছে না ওর। আমার ছেলেকে খেয়ে শেষ করে ও শান্তি হয়নি। ওর মতো অলক্ষী অপয়া মেয়ে যেন এই বাড়িতে পা না রাখে কখনো। বিয়ে হতে না হতেই আমার ছেলেটাকে কেমড়ে ফেললো। ওর জন্য হয়েছে সব, শুধু ওর জন্য। ভেতর থেকে চিৎকার করে বলে উঠলেন এক ভদ্রমহিলা। বাড়ির সবাই দৌড়ে বাহিরে আসলো। অভ্রক্ষণ থমথমে চোখে মুখে তাকিয়ে আছে পায়ের দিকে। ধপধপে সাদা শাড়ি, গায়ে জড়ানো চুলগুলো এলোমেলো, গাল মাথা থুতনি থেকে তরল তাজা রক্ত গড়িয়ে পড়েছে। দেখেই মনে হচ্ছে কেউ প্রচুর মেরেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলো মেঝ বউ শায়লা সিদ্দিকী। দরজার সামনে অভ্রকে দেখেই ওনার পা থমকে গেল। উনি কি ভুল দেখেছেন? অভ্র এখানে কিভাবে? তাও এত বছর পর। শায়লা সিদ্দিকী ভুলে গেল কেন দৌড়ে এসেছিলেন। অভ্র আস্তে করে হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসলো। ঝাপসা চোখে মেয়েটা মাথা তুলে আশেপাশে তাকানোর চেষ্টা করলো, অথচ শরীর এতটাই দুর্বল ছিল যে চারপাশে অন্ধকার হয়ে আসলো। সামনে ঝাপসা কারো অবসান দেখেই জ্ঞান হারালো। শায়লা সিদ্দিকীর হুঁশ ফিরল। উনি দৌড়ে মেয়েটার কাছে এসে বললেন, জবা। এই জবা। জবা। অভ্র শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, মেঝ মা এই মেয়ে কে? শায়লা সিদ্দিকী অভ্রর গালে হাত রেখে বলল, অভ্র বাবা, তুই এখানে কখন আসলি? আর কাউকে কিছু বলে কেন আসেনি? আস্তে আস্তে বাড়ির ছোট বউ দাদিমা বের হয়ে আসলো। পেছনে পেছনে বাড়ির কাজের লোকগুলো ও উকি দিল। ভয়ে কারো সাহস হলো না সামনে আসার। সবাই যেন অভ্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়ল। ছোট বউ শালীন দৌড়ে গিয়ে খবর দিল, বড় দিদি, আমাদের অভ্র এসেছে গো। এই বাড়ির বড় বউ কুলসুম বেগম, যার 2 ছেলে। এক ছেলে আসিফ মাহমুদ, তৃতীয় ছেলে অভ্র চৌধুরী। অভ্র এসেছে শুনেই তিনি রুম থেকে বের হয়ে সিঁড়িতে এসে থেমে গেলেন। অভ্রের কোলে সাদা শাড়ি পরিহিত নারী থেকে বুঝতে বাকি নেই এটাকে। অভ্র সোফায় ওকে রেখে মেজ মায়ের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, এই মেয়েকে? মেজ আম্মু। শায়লা সিদ্দিকী চলচল চোখ মুছে অভ্রের দিকে তাকিয়ে বলল, তোর বড় ভাইয়ের বউ জবা। অভ্র আরো একবার অবাক হলো। ভাই কখন কবে বিয়ে করলো? মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খেলো। জবার দিকে তাকিয়ে বলল, রক্ত জবা। বাড়ির ছোট ছেলে বাড়ি ফিরেছে, এই আনন্দে দাদিজান বিশাল আয়োজন করলেন। আজ 1 মাস এই বাড়িটা প্রায় মৃত হয়ে পড়েছে বাড়ির প্রতিটা সদস্য। অভ্র ফ্রেশ হয়ে ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। বাড়ির ছোট বউ শালীন শাড়ির আঁচল ঘুরতে কুলসুম বেগমের ঘরে উকি দিয়ে বলল, বড় দিদি, অভ্র বাবা আর তোমাকে শাশুড়ি আম্মা নিচে ডাকছে। কুলসুম বেগম অভ্রর দিকে তাকিয়ে বলল, তুই যা, আমরা আছি। শালীন বাড়ির ছোট বউ, ওনার স্বামী পুলিশ অফিসার, সন্তান বলতে এক মেয়ে বেলি। বেলি এইবার কলেজে পড়ে। মা মেয়ে একসাথে দাঁড়ালে লোকে
কনফিউশনে পড়ে যাবে। এরা সমবয়সী বোন নাকি মা মেয়ে। অবশ্য সবাই বলে তাদের দেখতে বোন মনে হয়। শালিনর বয়স তেমন বেশি না, গরিব ঘরের মেয়ে হয়, অল্প বয়সে বিয়ে দিয়েছে। দেখতেও অনেক সুন্দরী। তবে ওনার একটা গুণ হলো উনি এখানের প্যাঁচ ওখানে লাগাতে বেশ ভালো পারেন। একজনের সাথে অন্যজনের ঝগড়া লাগিয়ে বসে বসে মজা দেখায় ওনার প্রতিদিনের কাজ। অব্র বাড়িতে আসার পর থেকে খেয়াল করেছে বাড়িটা খুব শান্ত দৃষ্টি হয়ে গেছে। কারো কোনো সারা শব্দ নেই। বাড়ির বাকি লোক কোথায়? অব্র নিচে এসে এত খাবার দেখে অবাক হয়ে বলল, এত কিছুর কি প্রয়োজন ছিল সুইটহার্ট? অব্র দাদি যান ওর গালে হাত রেখে বলে উঠল, আমাদের চোখের মণি ফিরে এসেছে, তার জন্য এতটুকু করব না? অব্র মুচকি হেসে বলে উঠল, বাকি সবাই কোথায়? কাউকে দেখছি না। বাড়ির মেঝো বউ শায়লা সিদ্দিকী অব্রর প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, আয়ান তো নিজের অফিসে আর বেলি কলেজে, একটু পর চলে আসবে। অব্র খাবারের প্লেটে হাত বুলিয়ে বলে উঠল, আর আসিফ ভাইয়া। সাথে সাথে সবার মুখ বন্ধ হয়ে গেল। মনে হলো অমাবস্যা নেমে এসেছে। অব্র কি হলো? কুলসুম বেগম সোফায় বসে পড়ে উঠল, আগে খাবার শেষ করো, তারপর না হয় উত্তর দিচ্ছি। অব্র একবার জবার কথা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল। তারপর আবার শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, মেজমা, ওই মেয়েটাকে যেভাবে মেডিসিন আর মলম লাগিয়ে দিতে বলেছিলাম দিয়েছিলে? শায়লা সিদ্দিকী একবার কুলসুম বেগমের দিকে তাকিয়ে আরেকবার অব্রর দিকে তাকালো। অব্র উত্তরের জন্য তাকিয়ে আছে। শায়লা সিদ্দিকী আস্তে করে বলল, যদিও এটা মিথ্যা কথা, কুলসুম বেগম কাউকে জবার রুমে ঢুকতে দেয়নি। ও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাক, যেভাবে একজন মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নিয়েছে। অব্র খাবার শেষ করে মায়ের সামনে বসে আছে। অব্র দাদে জানুর পাশে শায়লা সিদ্দিকী সবকিছু গুছিয়ে এসে বসল। শালীন বিনুনি ঘুমাচ্ছে। কুলসুম বেগম ছেলের হাত নিজের হাতে নিয়ে বলে উঠল, আজ 3 মাস তুমি বাড়িতে একটা কল দাওনি, মনে আছে লাস্ট কবে কল দিয়েছিলে? অব্র মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি তো জানো। শুধু তুমি কেন, বাড়ির সবাই জানে আমি কেন কল দিইনি। আমার ডাক্তারির লাস্ট কোর্স ছিল 3 মাস, আর এই 3 মাস আমার সবকিছু থেকে দূরে থাকতে হয়েছে। মোবাইল টোটালি বন্ধ ছিল। কুলসুম বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, জানি 2 মাস আগে তোমার বড় ভাই আসিফ কোনো এক কাজে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল, আর ফিরে এসেছিল সাথে বউ নিয়ে। অব্র অবাকের ওপর আজ অবাক হচ্ছে। আসিফ ওর মায়ের বাধ্য ছেলে ছিল। মা যা বলতো তাই। মায়ের কথা ছাড়া কখনো কিছু করতো না। এমন কি হয়েছিল যে আমাকে না বলে বউ নিয়ে এসেছিল? হঠাৎ কুলসুম বেগম উত্তেজিত হয়ে গেলেন। এলোমেলো কথায় বলে উঠলেন, এই মেয়ে আমার ছেলেকে শেষ করে ফেলেছে। অব্র আমার আসিফকে শেষ করে ফেলেছে। ও খুনি। ওর জন্য, শুধু মাত্র ওর মতো অলক্ষীর জন্য আজ আমার ছেলে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওর লাশটাও পাইনি। তোমার বাবা মারা যাওয়ার পর আমি নিজ হাতে তোমাদের লালন পালন করে বড় করেছি, কখনো কষ্ট বুঝতে দেইনি। আজ একটা মেয়ে আমার সবকিছু, আমার ছেলেকে শেষ করে দিল।
আমি মেনে নিতে পারছি না। অব্র, আমার আসিফকে এনে দাও। অব্র, ওকে বলো এনে দিতে। কুলসুম বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। শায়লা সিদ্দিকী আর শালীন ওনাকে রুমে নিয়ে গেলেন। অব্র মায়ের কন্ডিশন দেখে তিনি বলবে ভুলে গেলে সে নিজেও একজন হার্ট ডাক্তার। বলা যায় শহরের সবচেয়ে বড় ডাক্তারদের মধ্যে অব্র ফার্স্ট পজিশনে আছে। কি রিয়েক্ট করবে ভুলে গেছে। আজ 3 মাসে কত কিছু হয়ে গেল। ওর ভাই আর নেই মানে লাশ খুঁজে পায়নি। অব্র চুলগুলো টেনে ধরে সোফায় বসে রইল। দাদিজান বলতে শুরু করলো, আসলে কি হয়েছিল, আজ থেকে 2 মাস আগে হঠাৎ আসিফ একটা মেয়েকে নিয়ে এসে বলল এটা ওর বউ। আসিফের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল কুলসুমের। এমন বাধ্য ছেলের অবাধ্য কাজ উনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিছুতেই এই মেয়ে উনি মেনে নেবেন না। কতভাবে জিজ্ঞেস করা হলো আসিফকে, এই মেয়েকে বাড়ি কোথায়, কোন বংশের। সব সময় আসিফের একটাই উত্তর ছিল, ওর পরিচয়, বংশ, এখন সবকিছু আমি এই মেয়েকেও জিজ্ঞেস করে কিছু বের করা যায়নি। কুলসুম পছন্দ করতো না বলে সারাদিন রুমে বন্দি হয়ে থাকে, কারো সাথে কথা বলে না। 1 মাস এভাবে গেল। আস্তে আস্তে সবার সন্দেহ বাড়াতে শুরু করলো। কোনো না কোনো তো কাহিনী এর আড়ালে লুকিয়ে আছে। কিন্তু সেটা কি? তোর মেঝো মায়ের ছেলে আয়াতও পুলিশ। আয়াতকে বলা হলো গ্রামে ভালো করে খোঁজ নিতে। আয়াত খুঁজে নিয়েছিল, তবে কিছুই পায়নি। এতটুকু বুঝেছিল এই মেয়ে গ্রামের কেউ না, তাইলে কোথায় থেকে আসলো। একদিন সকালে আসিফ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার আগে জবার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরেছিল। তারপর আর ফেরা হয়নি ওর ঘরে। মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পাহাড় থেকে নিচে পড়ে অনেক খোঁজার পরও লাশ পাওয়া যায়নি। এই মৃত্যুর জন্য কুলসুম জবাকে দোষী করে। ওর মনে হয় জবার জন্য আসিফ নেই। আজ সকালে কুলসুম উত্তেজিত হয়ে জবাকে মেরেছে। মেয়েটা প্রতিদিন কুলসুমের হাতে এত মার খেয়েও টু শব্দ করে না, ও কান্নাও করে না, কেমন পাথরের মতো শুধু তাকিয়ে থাকে। আসিফের মৃত্যুর কথা শুনেও এমন পাথরের মতো হয়েছিল। দাদিজানের মুখে সবকিছু শুনে অব্রর চোখ জ্বালা করছে। চোখের সামনে আসিফের সাথে কাটানো হাজারো স্মৃতি ভেসে উঠেছে। সে আর 1 মিনিটও বসে না থেকে নিজের রুমে চলে গেল। শব্দ করে লাগিয়ে দিল দরজা। অন্ধকারে ঘুমে জ্বরে কাতরাচ্ছে জবা। ফর্সা মুখটা কেমন কালচে হয়ে গেছে। চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কুলসুম বেগমের আদেশ ওর রুমে যেন কেউ প্রবেশ না করে। কুলসুম বেগম বাড়ির বড় বউ হওয়ায় সবাই ওনাকে অনেক মানেন, ভয়ও পান। ভীষণ রাগী মহিলা, পুরো বাড়িটাকে আগলে রেখেছেন। ঘর সামলে এত বড় চৌধুরী ইন্ডাস্ট্রিও উনি সামলান। পা টিপে টিপে কেউ একজন আশেপাশে তাকিয়ে জবার রুমে প্রবেশ করে ভেতরে দিয়ে দরজা লাগিয়ে দিল। জবা অনেক কষ্টে চোখ খুলে বলে উঠল, কে এখানে? জবা ঝাপসা চোখে অন্ধকার রুমে কারো পায়ের শব্দ পেতে বলে উঠল, কে এখানে? বেলি রুমের একটা জানালা খুলে দিল। বাহির থেকে আলগা রুমে আলো আসতেই ফিস ফিস করে জবার কানে বেলি বলে উঠল, হুস চুপ, আমি বেলি। বড় মায়ের নিষেধ, তোর রুমে কেউ প্রবেশ করতে পারবে না।
আমি রুমের দ্বিতীয় চাবি চুরি করে এনেছি। তোর রুমের পাহারায় আছে ছোট মা। একটু শব্দ পেলেই বড় আম্মুকে বলে দেবে। জবা কিছু বলতে চেয়েও পারল। শরীর ক্রমশ খারাপ হয়ে আসছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা আর নিতে পারছে না জবা। বেলি হালকা আলোয় বোঝার চেষ্টা করলো জবার কি অবস্থা। গায়ে হাত দিতে দিতে বলল, তোমার আর আমার মধ্যে একটা মিল কি জানো? আচ্ছা আমি বলি, আমাদের মধ্যে মিল হলো আমাদের দুজনের নাম ফুলের নাম। জবার গায়ে হাত দিতে বেলি চমকে উঠল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। বেলি দ্রুত পানি এনে মাথায় ঢালতে শুরু করলো। কিছু সময় যেতে বেলির চিন্তা বাড়তে শুরু করলো। জবার গায়ে লাগে চাপড় দিয়ে হালকা করে ডাকতে শুরু করলো। জবার শ্বাস চলছে, হুঁশ নেই। বেলি কি করবে বুঝতে না পেরে রুম থেকে বের হয়ে দ্রুত 2 তলার দক্ষিণ পাশের রুমটায় গিয়ে ধাক্কা দিল। রাত তখন প্রায় 3টা বাজে। দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আগেই রুমের দরজা খুলে গেল। সামনে এসে দাঁড়ালো অভ্র। এখানে সন্ধ্যার শার্ট জড়ানো, চোখ অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর লেপ্টে আছে। বেলি অভ্রকে দেখেই পেছনের দিকে ফিরে বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে হুঁশে আনার চেষ্টা করলো। এই একটা মানুষ যে বেলির সামনে আসলেই বেলি কথা বলতে ভুলে যায়, মাঝে মাঝে শ্বাস নিতেই ভুলে যায়, আটকে থাকে বুকের পাশে। অভ্র গভীর কণ্ঠে বলে উঠল, এত রাতে দরজা কেন ধাক্কা দিচ্ছিস? বাসায় যখন আসি সকালেও তো কথা বলা যেত। অভিমানে ভার হয়ে গেল বেলির মন। এতগুলো বছর পর দেশে আসলো, রাত হোক আর দিন দেখে খুশি হয়ে কেমন আছে নিজে জিজ্ঞেস করার কথা উল্টো এমন কথা বলছে। অভ্র আবার বলে উঠল, এভাবে উল্টো দিকে ঘুরে থাকবি নাকি? দরজা বন্ধ করে দেব। বেলির মনে পড়ল সে কোনো এখানে এসেছে। অভিমান লুকিয়ে পেছন ফিরে মাথা নিচু করে বলল, অভ্র ভাই, আমার সাথে একটু নিচে যাবে প্লিজ? অভ্র দরজা লাগাতে লাগাতে বলে উঠল, সকালে কথা বলছি, বেলি ঘুমাতে যা। বেলি দরজা আটকে বলে উঠল, ভীষণ প্রয়োজন ভাইয়া, না হয় ও বাঁচবে না। অভ্র বিরক্ত হলো বেলির এমন লজিক ছাড়া কথার। এত রাতে কে বাঁচবে না? অভ্র প্রশ্ন করতে গিয়েও করল না। বেলি নিচ থেকে বলে উঠল, ভাইয়া, জবা ভাবির শরীর ভীষণ খারাপ, ভাবির ভীষণ কষ্ট হচ্ছে, তুমিও তো ডাক্তার, একটু দেখে যাও না ভাবিকে। অভ্র জবার নাম শুনতেই থমকে গেল, দরজা লাগাতে গিয়েও ছেড়ে দিল। কিছু একটা ভেবে বলে উঠল, কি হয়েছে? বেলির জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। অভ্র আম্মুকে গিয়ে বল ডাক্তার ডেকে আন। বেলি চুপ করে মাথা নিচু করে রাখলো। অভ্র দরজা বন্ধ করে দিল বেলির মুখের উপর। বেলি দরজার দিকে তাকিয়ে বলে উঠল, তোমরা সবাই খুব খারাপ, বড় আম্মু, ছোট আম্মু, মেজো আম্মু, তুমি সবাই খারাপ। ভাবির অভিশাপে সব শেষ হয়ে যাবে, দেখে নিও। বেলির আগে আবল বলে আস্তে ধীরে নিচে নেমে আসলো। আশেপাশে তাকিয়ে জবার দিকে ঢুকে দরজা লাগিয়ে দিল। তখনই দরজায় কেউ হাত দিয়ে থামিয়ে দিল। ভয়ে জমে গেল বেলি। আজ বুঝি ও শেষ দিন। বড় আম্মু হলে ওকে তো বাড়ি থেকে বের করে দেবে, আর জবাকেও তো আর শাস্তি দেবে। বেলি ভয়ে ভয়ে দরজার বাহিরে তাকিয়ে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। বেলির চিন্তিত মুখে হালকা হাসি ফুটে উঠল। অভ্র সে দিকে পাত্তা না দিয়ে রুমে ঢুকে গেল। আবছা অন্ধকার রুম।
অভ্র বেলিকে বলল, রুমের লাইট নেই। বেলি আছে, তবে লাইট জ্বলে উঠলে আম্মু আসবে দেখতে রুমে কেউ এসেছে কিনা। অভ্র যেন সবকিছুর মধ্যেও কেমন একটা রহস্যর গন্ধ পাচ্ছে। অভ্র দ্বিধায় পড়ে গেল। সে কি করবে? আবছা আলোয় জবার দিকে তাকিয়ে বলল, বেলি, তুই কি এখন আমাকে কিছু মেডিসিন এনে দিতে পারবি? বেলি, এত রাতে কিভাবে? অভ্র, এইগুলো এখন প্রয়োজন, ওনার অবস্থা ভালো না। বেলি কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা, কি কি আনতে হবে বলো। অভ্র একটা কাগজে কিছু মেডিসিন লিখে বেলিকে দিল। বেলি মোবাইল বের করে আয়ানকে কল দিল। 3বার রিং হওয়ার পরে আয়ান ঘুম ঘুম চোখে ফোন কানে দিয়ে বলল, তোর কি খেয়ে দে কাজ নেই? এত রাতে আর কি আমাকে বিরক্ত করতে হবে? বেলি হ্যাক করে রেগে গেল। আমি তোকে বিরক্ত করি? নিজেকে একবার আয়নায় দেখছিস? খবিস কোথাকার। আয়ান, আমি ঝগড়া করার মুডে নাই, আমি ঘুমাবো। বেলি নিজেকে যথাসম্ভব ভদ্র মেয়ে মানিয়ে বলে উঠল, ভাই আমার জান প্রাণ, শোন, আমাকে একটা হেল্প করে দে। আইন বিরক্ত হয়ে বলল, শয়তানের মুখে আজ এত মধু, ব্যাপার কি? কি ফোন করে কল দিয়েছিস? বেলি, তুই আমাকে শয়তান বললি? এভাবে বলতে পারলি? আচ্ছা, এর জন্য কান্না না করে কালকে করবো। আজ আমাকে এখন কিছু মেডিসিন এনে দে, এটা তোর শাস্তি। আয়ান, বেলি, সকালে আমি বড় আম্মুর কাছে তোর নামে নালিশ করব। বেলি ভয় পেলেও বুঝতে দিল না। দেখ, আমিও বড় আম্মুকে বলে দেব তুই একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিস। আয়ান অবাক হয়ে বলল, ওটা আমার ফ্রেন্ড ছিল, টকবেল। বেলি, আমার মেডিসিন গুলো প্রয়োজন, আমি অসুস্থ। আয়ান, এতে রাতে সব দোকান বন্ধ। তোর তো পুলিশ না হয়ে চোর হওয়ার দরকার ছিল। তাইলে যদি ভাই বোনদের একটু কাজে আসতি। রাখ ফোন। আয়ান সাথে সাথে ফোন কেটে আবার ঘুম। সকালে উঠে অফিসে যেতে হবে। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল জবার আবছা মুখের দিকে। সে একদম চিনতে ভুল করেনি। সে প্রথম দেখায় জবাকে চিনেছিল। আজ 6 বছর পর চিরচেনা সেই মুখ দেখেও সে চিনে ফেলল। সে ঝাপসা স্মৃতি, সবকিছু ঝাপসা হয়ে গেলেও মানুষটা আজও ঝাপসা হয়নি। কিন্তু ওর কাজ এই অবস্থা কেন? অভ্রর মাথায় হাজার কথা ঘুরপাক খেতে শুরু করলো। প্রথম দেখায় সে জবাকে চিনেছে। এই তো ওর রক্ত। জবা, যার এক আর চোখে তাকানো বাঁকা হাসি, বরণ কালো চুলের কি ঢেউ অভ্রকে রক্তাক্ত করেছিল ক্ষতবিক্ষত। আজ সেই মেয়ে ওর বড় ভাইয়ের বউ, বিধবা, ওর ভাইয়ের মৃত্যুর কারণ। কিভাবে এত এত সহ্য বিশ্বাস করবে অভ্র? জবা তোর কারো মৃত্যুর কারণ হতে পারে না। ও যে খুব ভালো করেই এই মানুষটাকে চিনে। জবা হতে পারে কারো বেঁচে থাকার কারণ, মৃত্যুর কারণ নয়। জবা শুধুমাত্র রক্তার করার ক্ষমতা রাখে অভ্রকে। সেই জন্যই তো অভ্র নাম দিয়েছিল রক্ত জবা। অভ্র বুঝলো জবা কিছু বলতে চাচ্ছে। অভ্র কান কাছে নিতেই শুনতে পেল, আমার কপালে একটা হাত রাখবে বেলি। কথা স্পষ্ট নয়, তবু বুঝতে অসুবিধা হলো না অভ্রর। অভ্র হাজার দ্বিধা পেরিয়ে নিজের অজান্তে হাত রাখল জবার কপালে। জবার চোখ থেমে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে হলো হিমালয়ের এক টুকরো বরফ কপালে ছুঁয়ে গেল। ভেতরের ছটফট নিমিষেই শান্ত হয়ে গেল। শরীর যন্ত্রণা ছুটি নিল। মনে হলো শ্বাস কমে আসছে। মনে হলো দেহ থেকে বুঝি রুহটা বেরিয়ে গেছে।
আস্তে করে শ্বাসটা বন্ধ করে গেছে। কিছু সময় যেতেই বেলি সকল মেডিসিন নিয়ে এসে হাজির হলো। অভ্র জিজ্ঞেস করলো না কিভাবে এনেছে। সে দ্রুত জবার চিকিৎসা করতে শুরু করলো। ভাবি নড়ছে না কেন অভ্র? জ্বর 104 ডিগ্রি, এর উপরে দরকার ছিল বিকেলেই হসপিটাল নিয়ে যাওয়া। উনি এত অসুস্থ কিভাবে হলো? বেলি মাথা নিচু করে বলল, আগে ভাবিকে সুস্থ করো, তারপর সব বলবো। সকাল সকাল বাড়িতে হুলস্থুল অবস্থা। কুলসুম বেগমের হুঙ্কার, বাড়ির প্রতিটা দেওয়াল কেঁপে উঠল। ঠায় দাঁড়িয়ে রইল শায়লা সিদ্দিকী। বেলি ভয়ে কাঁপছে। শালীন বেগম মেয়ের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই জানে এই বাড়িতে একজনই শুধু জবার কাছে যাবে, সেটা বেলি। আর কারো সাহস হবে না কিংবা মায়া হবে না। কুলসুম বেগম বললেন, আগে ওই মেয়েকে দেখে নিচ্ছি, তারপর শালীন তোর মেয়েকে দেখে নেব। কুলসুম বেগম জবা রুমের দিকে যেতে নিলে সামনে পথ আটকে দাঁড়ালেন শায়লা সিদ্দিকী। কুলসুম বেগম রেগে বলে উঠলেন, মেজো, সামনে থেকে সর। শায়লা, বড় ভাবি এখানে তো ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নেই। তুমি সবসময় সবার রাগ ওর ওপর কেন দেখাও? এখন কি আমার তোকে জবাব দিহিত করতে হবে? শায়লা, প্রয়োজন হলে তাই। এখানে আমাদের যেমন অধিকার ওরও অধিকার আছে। আমাদের শ্বশুর বাড়ির ওর শ্বশুর বাড়ি। পার্থক্য শুধু আমাদের মাথার ওপর স্বামী নামক ছায়া আছে যার, আর ওর নেই। তুমি তো জানো আসিফ জবাকে কতটা ভালোবাসতো। আসিফ আমাদের মাঝে নেই, দূরে থেকে ওর ভালোবাসার মানুষের এমন কষ্ট দেখলে যে ও নিজেও কষ্টে থাকবে। কুলসুম বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, তাই তো, ওর কষ্ট বুঝলে নিজের ছেলেকে দিয়ে রেখে দে। আমি আজও ওকে এই বাড়ির বউ মানি না, আর কখনো মানব না। আমার ছেলে হারিয়েছে, তোর না, তাই তুই আমার কষ্ট বুঝবি না। পারলে নিজের ছেলেকে দিয়ে রেখে দেখা। শায়লা সিদ্দিকী চুপ করে রইলেন। কুলসুম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, কি হাওয়া ঠুস। আমার কষ্ট বুঝতে হলে আমার পরিস্থিতিতে দাঁড়াতে হবে। কুলসুম শায়লা সিদ্দিকী সে সরিয়ে জবার রুমের দিকে যেতে নিল। পেছন থেকে শায়লা সিদ্দিকী বলে উঠল, আর এক পা এগিয়ে ওই ঘরের দিকে যাবে না ভাবি। ঠিক বলছেন, আপনার পরিস্থিতিতে যেতে হবে। আমি আমার আয়নের সাথে জবার বিয়ে দেব। আজ এই মুহূর্ত থেকে জবা আমার ছেলের হবু স্ত্রী। আপনি কিংবা অন্য কেউ ওর শরীরে কেন ওর রুমে আঘাত করারও দুঃসাহস দ্বিতীয়বার করবেন না। আমি সজ্ঞানে বলছি, আমার আয়নের সাথে জবার বিয়ে দেব। রুমের কারো মুখে কোনো কথা নেই। সবাই তাজ্জব হয়ে তাকিয়ে আছে শায়লা সিদ্দিকীর দিকে। পেছন থেকে নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এমন কথা শুনে থমকে গেছে আয়ান। আয়ান রুমের এই পাশে একবার তো ওই পাশে একবার ঘুর করছে। রাগে বারবার নিজে মোবাইলের দিকে তাকাচ্ছে। একটু মায়ের এইসব ফালতু কথা শুনে আয়ান ভীষণ বিরক্ত। ভাইয়ের বিয়ে করা বউ মানে ভাবি। ভাবি হলো মায়ের আরেক রূপ। বড় ভাবি মায়ের মতো হলে মায়ের মতো মানুষ কিভাবে আয়ান বিয়ে করবে? আয়ান নিজের মাকে যথেষ্ট সম্মান করে, সব সময় মায়ের কথা মেনে চলার চেষ্টা করে, ঠিক আসিফের মতো। শুধু অভ্রই নিজের মন মতো চলবে। কারো কথা ইমোশন সে বোঝার চেষ্টা করে না। যখন যা আসবে তাই করে বেড়াবে। আয়ান জানে বাহিরে গেলেই বড় আম্মুর হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে। আয়ান বাড়িতে খুব কম থাকে।
সারাদিন অফিস সামলে গভীর রাতে বাড়িতে আসে। আসিফ নিখোঁজ হওয়ার পর তো প্রায় বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল। কম খোঁজাখুঁজি হয়েছে আসিফকে। আসিফ মারা যাওয়ায় আসিফের বিয়ের সব মিলিয়ে তো আজ 2 মাস। এই 2 মাসে আয়ান একেবারের জন্য জবাকে বাহিরে দেখেনি বা কখনো জবার সাথে কথা বলতেও যায়নি। প্রথম কারণ হলো বড় আম্মুর জবাকে পছন্দ না। আয়ান জবার ছবি শুধু দেখেছিল। ঘোমটা দিয়ে এক হাতে ওনার কোনা ধরে ভীতু চোখে নিচের দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে চেহারা তেমন স্পষ্ট না। ছবিটা নিয়েছিল জবার বাড়ির ঠিকানা বের করতে। যত জবার ছবির লোকদের দেখিয়ে খুব জলদি বের করতে পারে তার ছবি নাকি তুলে এনেছিল বাড়ির পুরনো কাজের মহিলা লতিকা। কি একটা অবস্থা! এখন সেই মেয়েকেই কিনা ওর বিয়ে করতে হবে। আয়ান অনেক ভেবে দেখল, কোনো বুদ্ধি পায় কিনা। ভাবতে ভাবতে অব্রুর কথা মাথায় আসলো। বেলি তো শুনেছে ভাবি অব্রুকে কিছু বলে কিছু হবে না, অব্রুর থেকে বুদ্ধি নিতে হবে। আয়ানের মস্তিষ্ক তখন সাথে সাথে বলে উঠল, ছি আয়ান, তুই একজন এত ভালো বুদ্ধিমান পুলিশ অফিসার হয়ে এখন ছোট ভাইয়ের থেকে বুদ্ধি নিতে যাবি? তোর কি বুদ্ধি কম আছে? লোকে শুনলে কি বলবে? লোকে আসে তোর থেকে বুদ্ধি নিতে আর তুই যাস ছোট ভাইয়ের কাছে। মস্তিষ্কের বিপরীত বিতরণ করে আয়ানের মন বলে উঠল, তাতে কি হয়েছে? ছোট বড় একটা কোনো বিষয় হতে পারে না। মাঝে মাঝে ছোটদের বুদ্ধিও কাজে লাগে। এখানে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। আয়ান সিদ্ধান্ত নিল, অব্রুর থেকে বুদ্ধি নিয়ে বিয়ে ভাঙবে। শায়লা সিদ্দিকী যেহেতু বলেছে ছেলের বিয়ে দেবে, উনি ওনার কথার খেলাফ কখনো করবে না। শেষ পর্যন্ত ভাইয়ের বউকে বিয়ে। আয়ান আর ভাবতে পারছে না, এত কষ্ট করে পুলিশ হয়ে এই পজিশনে এসে কিনা এমন কাউকে বিয়ে করতে হবে যার বংশ পরিচয় কিছুই নেই। শায়লা সিদ্দিকী রুমে এসে কাপড় গুছিয়ে বসতেই খেয়াল করলো ওনার স্বামী শফিক আহমেদ আজ অফিস থেকে চলে এসেছে। শফিক আহমেদ ভীষণ দমে মেজাজি লোক। শায়লা সিদ্দিকী জিজ্ঞেস করলেন, তোমার জন্য চা বা কফি নিয়ে আসবো? শফিক আহমেদ কোনো জবাব দিল না। শায়লা সিদ্দিকী, কি হয়েছে, কথা বলছো না কেন? কিছু কি হয়েছে? শরীর খারাপ? অফিস থেকে চলে আসলে যে আর কখন আসলে? শফিক সাহেব ঠান্ডা কণ্ঠে বলে উঠল, দিন দিন দেখছি তোমার সাহস বেড়ে যাচ্ছে। আজও বড় ভাবির সাথে ওই রাস্তার মেয়ের জন্য ঝগড়া করেছিলে। কণ্ঠটা শান্ত ঠান্ডা হলেও শায়লার বুঝতে বাকি নেই এই ঠান্ডা কণ্ঠের পেছনে কতটা ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। শায়লা সিদ্দিকী মাথা নিচু করে আমতা আমতা করে বলল, হয়েছে কি বড় ভাবি? জবাকে শফিক সাহেব চুপচাপ। ওই মেয়ের নাম আমি বলেছি আমার সামনে যেন কেউ কখনো না নেয়। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের সাথে ওই রাস্তার মেয়ের বিয়ে ঠিক করছিস? শায়লা সিদ্দিকী স্বামীর হুংকারে কেঁপে উঠেছে যেন পুরো বাড়ি। শায়লা সিদ্দিকীর ছেলে তো আমারও, তাই না? শফিক এই পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে শায়লা সিদ্দিকীর চুলের মুঠি ধরে বলে উঠল, তুই আমার মুখে মুখে কথা বলার সাহস কোথায় পেয়েছিস? ওই রাস্তার মেয়ের প্রতি তোর এত দরদ কোথা থেকে আসে?
আজ এই মেয়েকে বাড়ি থেকে বের করছি আমি, আর তোর সাহস কিভাবে কমাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। শায়লা সিদ্দিকীর কি হলো জানা নেই। আজ এই প্রথম তিনি স্বামীর হাত ধাক্কা দিয়ে ছুটিয়ে নিলেন। ভালোবাসার বিয়ে ছিল তাদের। 4 বছর লুকিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল। আজও তার পরিবার এই বিয়ে মেনে নেয়নি। শফিক আহমেদকে শায়লা সিদ্দিকীর পরিবারের কারো পছন্দ ছিল না। বিয়ের আগেই উনি মদ, জুয়া, নেশা করে বেড়াতেন। অথচ শায়লা সিদ্দিকী এই খারাপ লোকটার প্রেমে এমনভাবে অন্ধ হয়ে গিয়েছিল, কারো কথা না শুনে পালিয়ে এসেছিল। বিয়ের 1 বছর পর ঠিক ছিল হঠাৎ করে শফিক নিজের আসল রূপে বেরিয়ে আসলো। কখনো ওই মেয়ের সাথে সময় কাটিয়ে রাত করে বাড়ি ফিরত। শায়লা সিদ্দিকী কিছু জিজ্ঞেস করলেই মারধর শুরু করত। তার কিছুদিন পর থেকে বড় ভাবি কুলসুমের সাথে শায়লার টুকটাক কথা কাটাকাটি ঝামেলা হতে শুরু করলো। শফিক যেন আরো হিংস্র হয়ে উঠল। শায়লা সবসময় প্রতিবাদী নারী ছিল, অথচ সেই নারী এই সংসারে এসে সব হারিয়ে ফেলল। যখন ভাবলো বাবার বাড়ি চলে যাবে, তখনই শুনতে পেল তার গর্ভে সন্তান। তাও সে শফিকের এত অত্যাচার সহ্য করতে না পেরে একবার চলে গিয়েছিল। মা বাবা মেনে নিয়েছিল, শুধু শর্ত ছিল গর্ভের সন্তান নষ্ট করে ফেলতে হবে। মা হয়ে সন্তান কিভাবে নিজের হাতে খুন করবে, কিভাবে পৃথিবীর আলো না দেখিয়ে কবর দিয়ে দেবে। শায়লা আরো ডিপ্রেশনে চলে গেল, নিজেকেই শেষ করতে গেল বারবার, কিন্তু বারবার সে ব্যর্থ হলো। ফিরে আসলো শফিকের কাছে। প্রতিবাদী নারী হয়ে গেল একদম চুপচাপ শান্ত। শায়লা সিদ্দিকী স্বামীর দিকে আঙুল তুলে বলে উঠল, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমার সাথে যা হচ্ছে করে সাহস পেয়েছ বলে ভেবো না। ওই মেয়ের সাথে করে পার পাবে তোমরা। আমার ছেলে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। তাকে তো তুমিও শেষ করার জন্য আমাকে কম টর্চার করোনি। তবু আমি তাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। আজ সে তোমার ছেলে হয়ে গেল। আজ 28 বছরে কখনো তার দিকে সুনজরে তাকিয়েছিলে? জিজ্ঞেস করেছিলে, বাবা কেমন আছিস? কিছু প্রয়োজন আদর করে বুকে টেনে নিয়েছিলে? এখনো তো আছো নিজের মেয়ের বয়সী মেয়েদের আর নেশার সাগরে ডুবে। লজ্জা করে না তোমার? তোমার জন্য আমি সবকিছু হারিয়ে কিছু সন্তানকে নিয়ে বুকে জড়িয়ে বেঁচে আছি। তোমার নারীর নেশা মৃত্যুর আগে কাটবে না। যে পুরুষের প্রয়োজন 1000 নারী, সে কিভাবে বুঝবে এক নারীর মর্ম? তোমার মার আমার সারা শরীরে ভালোবাসার কোনো ছোঁয়াই নেই। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ। লজ্জা করে তোমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে আমার। সবার সামনে কত ভালো মানুষের মুখোশ পরে থাকো, অথচ তোমার আসল নোংরা মানুষটাকে তো আমি চিনি। এই ছেলে শুধুই আমার। আমি যা ইচ্ছে করব, তোমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। শফিক আহমেদ অবাক চোখে তাকিয়ে আছে। আজ থেকে 29 বছর আগে যেই বাঘিনীকে সে দাফন দিয়েছিল, আজ যেন তা দ্বিতীয় গুণ হয়ে ফিরেছে। শায়লা সিদ্দিকী রুম থেকে বের হয়ে গেলেন। ঘুম ভাঙতে ভাঙতে দিনের বাজলো 12টা। জবার রুমে কোনো মোবাইল বা ঘড়ি নেই। জবা জানে না এখন কয়টা বাজে। আসিফ একটা মোবাইল দিয়েছিল, সেটা কুলসুম বেগম
শালীন বেগমকে দিয়ে নিয়ে গেছে। জবা দেখল আজ তার অন্য দিনের তুলনায় শরীর অনেকটা হালকা মনে হচ্ছে। শরীরে কোনো ব্যথা নেই। কাল রাতে বেলি রুমে এসেছিল। তারপর কি হয়েছিল জবা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে আসছে না। জবা চুলগুলো হাত খোপা করে নিচে পা রাখতে গিয়ে নিজেকে অনেকটা দুর্বল মনে করলো। সে দাঁড়াতে পারছে না, এই একমাত্র সে খাবারের কষ্ট কম পায়নি। জবা লুকিয়ে লুকিয়ে একটু ভালো মন্দ দিয়ে গেছে। শায়লা সিদ্দিকীর চেষ্টা করছে, অথচ কুলসুম আর শালীনের জন্য ওনার হাত পা বাঁধা ছিল। অন্য ছেলের বইয়ের জন্য বেশি বাড়াবাড়ি করতে গেলে হিতে বিপরীত হতে পারে বলে দূরে থেকেছে সব সময়। জবার বয়স কত হবে? জবা হাসলো। এই বাড়িতে এসে সে কান্না সারা জীবনে হাসির উপহার পায়নি। আসিফ থাকার সময়টা বেশ ভালোই কেটেছে। ও যাওয়ার পর জবার বুক ভার হয়ে আসলো। আসিফ নেই, কোথাও নেই সে, এমনটা তো হওয়ার কথা ছিল না। ভালো মানুষগুলো এভাবে হারিয়ে যায় কেন? নাকি সব জবার অন্ধকার জীবনের দোষ? কালো ছায়া। জবার জন্যই তো আসিফ আজ নেই। কুলসুম বেগম তো ভুল কিছু বলেন না। যা হারায় তার দুঃখ শূন্যতা তো শুধু সেই বোঝে, বাকিরা তো শুধু সান্ত্বনা দিতে আসে। কাজের মহিলা লতিকা জবার জন্য খাবার নিয়ে রুমে আসছিল। আয়ান অব্র রুম থেকে বের হয়ে লতিকাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ বুয়া? স্যার, ওই মাইয়াডার জন্য খানা লইয়া যাই। এতগুলো বছর হলো আমাদের বাড়িতে আছে, এখনো তৃপ্ত ভাষাটা শিখতে পারল না। তোমার ছেলে মেয়ে কেমন আছে? লতিকা হেসে বলল, ভালা তা স্যার। সামনে কই যান? আয়ান কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় লতিকাকে বলে উঠল, বুয়া আমাকে অব্র বলেছে 2 মিনিট ওর রুমে যেতে। আচ্ছা স্যার, আগে ওই মাইয়াটারে খানাটা দিয়ে আসি। অব্র থেকে ওই মেয়ের বেশি ইমোস্টেড নয়। তুমি আমার কাছে খাবার দিয়ে অব্রর কাছে যাও। লতিকা দিতে না চাইলেও আয়ান অ্যাটাচমেন্টের ভয় দেখিয়ে জবার রুমে আর বুদ্ধি পেল। নিজে অব্র থেকে বুদ্ধি নিতে গিয়েছিল, উল্টো অব্র ওকে জবার কাছে এই বিষয়ে কথা বলতে পাঠিয়ে দিয়েছে। আয়ান অবাক হলো, অব্র জবার নাম জানে। আয়ানের কিছু সময়ের জন্য অব্রর কথা শুনে মনে হলো অব্র এই প্রথম জবাকে দেখেনি, যেন কত বছরে পরিচিত কেউ। আচ্ছা, একটা অচেনা মেয়ের বিষয়ে অব্র কিভাবে জানে সে অতি বুদ্ধিমতী নারী? আয়ান এই বিষয়ে আবার কথা বলবে অব্রর সাথে, আগে জবার সাথে কথা বলতে হবে। আয়ান দরজায় নক করলো, ভেতর থেকে কোনো শব্দ এলো না। আয়ান আবার নক করতে গিয়ে খাবারের ঢাকনা সরে গেল। আয়ানের চোখে পড়ল ডাল আর ভাত, শুধু ডাল। ডাল দেখে তো মনে হচ্ছে হাত ধোয়ার পানির মতো। আয়ানের তো পাত্তা দিল না বিষয়টা। দরজা হালকা ধাক্কা দিয়ে খুলে ভেতরে চোখ যেতেই আয়ান থমকে গেল। বিছানা এমন কেন? রুমে একটা জানালা আর একটা ওয়াশরুম, একটা বিছানা, তাও মনে হচ্ছে খুবই শক্ত। আয়ান খাবার বিছানার উপর রাখতেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো সাদা শাড়ি পরা, চুল হাত খোপা করা, হাতে কানে গলায় নাকে কিছু নেই, মুখের এক পাশে কালচে হয়ে আছে, কপাল কাটা। আয়ানের হঠাৎ শ্বাস নিতে কষ্ট হলো। বারবার কয়েক চোখের পাপড়ি ফেলে অন্যদিকে ফিরে গেল। নিজের রুমে
এমন লম্বা পুলিশের ড্রেস পরা লোক দেখে ভয়ে জমে গেল জবা। আয়ান আবার পেছন ফিরে জবার দিকে তাকালো। জবার ভর্ৎসক মুখ দেখে বলল, ভয় পাবেন না ভাবি, আমি আপনার ছোট দেবর। জবার ভয় কাটল না, ভয়ে ভয়ে বলে উঠল, এখানে কি? আয়ান হাসার চেষ্টা করে বলল, একটু কথা ছিল আপনার সাথে। জবা এখনো এক পা ওয়াশরুমের ভেতরে দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি ওয়াশরুম থেকে বাহিরে এসে দাঁড়ান, বেশি না, 5 মিনিট নিচ্ছি। জবা বের হলো না, দুর্বল শরীরে দাঁড়িয়ে রইল। আয়ান কি বলবে, সে তো যা মুখস্থ করে এসেছিল সব ভুলে গেছে। কি আজব, আয়ানের বুক ধড়ফড় করছে। সে একজন ছেলে, তার উপর পুলিশ অফিসার হয়ে সামান্য একটা মেয়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। কথা সব হাওয়ায় মিলিয়ে গেছে। জবা আয়ানকে এভাবে হেবলার মতো তাকিয়ে থাকতে দেখে চোখ মুখ শক্ত হয়ে বলল, রুম থেকে বের হন। আয়ান নিজেই নিজের গমন বেহায়ার মতো তাকিয়ে থাকায় লজ্জায় ইচ্ছে করলো নিজের গালে থাপ্পড় মারতে। ওর কি দোষ? সাদা শাড়িতে বিধবা নারী এত সুন্দর লাগে, এত আকর্ষণীয় লাগে, আয়ানের জানা ছিল না। কাজের সূত্রে কম বিধবা নারী আয়ান দেখেনি জীবনে, কই কাউকে এমন হুড়পড়ি মনে তো হয়নি সামনে কোনো মানুষ নয়, পড়ে দাঁড়িয়ে আছে। এমন একটা মেয়ের গায়ে বড় আম্মু হাত কিভাবে তোলে, কিভাবে সম্ভব? জবা আয়ানের এমন তাকিয়ে থাকা থেকে নিজেকে ভালো করে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেওয়ার চেষ্টা করলো। আয়নের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান আমি চিৎকার করি? আয়নের ধ্যান ভাঙতেই মাথা নিচু করে বলে উঠল, সরি ভাবি। ভাবি বলে থেমে গেল। নিজের হবু স্ত্রীকে কেউ ভাবি বলে না। নিজের ভাবনায় নিজেই থমকে গেল। হবু স্ত্রী কি ভাবছে এইসব আয়ান আজ হয়তো সে নিজের বাবার মতো নেশায় আছে। আয়ান চোখ বন্ধ করে জবার বলে উঠল, আম্মু আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, সেটা আপনি জানেন? জবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। জবা আয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা তো খুশির খবর, মিষ্টি নিয়ে আসার কথা ছিল, খালি হাতে কেন? আয়ান আরেক দফা অবাক হয়ে জবার হাসির দিকে তাকিয়ে রইল। সে আজ পর্যন্ত যে মেয়ের কথা শুনে এসেছে, ভীত শান্ত, এটা সেটা, এই হাসি তো তা বলে না। কে এই মেয়ে? আয়ান জবার রহস্যময়ী হাসির দিকে তাকিয়ে বলল, আপনি রাজি? সময় কারোর জন্য থেমে থাকে না। দিনের পর রাত, আর রাতের পর আবার নতুন সকালের আগমন। সপ্তাহ খানেক কেটে গেছে, অভ্র তেমন কারো সাথে কথা বলেনি। আসিফের এমন মৃত্যুর অভ্রকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। এতে এত স্মৃতি, ভালোবাসা কাটিয়ে উঠেছে পারছে না। অভ্র আজ সকাল সকাল নাস্তার টেবিলে এসে বলল, আজ নাস্তা শাইলা সিদ্দিকী আর কুলসুম বেগম মিলে বানিয়েছেন। পাশে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে কাজের মহিলা লতিকা। আজকাল লতিকার রান্না কেউ খেতে পারছে না, হয়তো লবণ বেশি, না হয় ঝাল। লতিকার পাশাপাশি আরো একজন রান্নার জন্য মহিলা রাখা হলো, কিন্তু তার রান্না আরো বাজে, তাই বাধ্য হয়ে আজ দুজন রান্নায় লেগেছে। শায়লা সিদ্দিকীর রান্নার হাত তেমন ভালো না, উনি সব কাজ করতে পারবেন, শুধু এই রান্নায় এসে আটকে যান। কুলসুম বেগম নিজ হাতে সবটা করলেন। শায়লা একটা জিনিস দেখলে অবাক হন, একটা মানুষ এত পারফেক্ট কিভাবে হয়। কুলসুম বেগম এমন কিছু নেই পারেন না। এই কোম্পানি সবটা নিজ হাতে সামলান,
সাথে বাড়ির সব খবর রাখেন। কোথায় কি হচ্ছে সবার আগে ওনার কানে চলে যায়। অবশ্যই এই কাজ করে শালীন। কোথায় কে কি ভুল করলো সবার আগে মুখে নিয়ে বসে থাকে। বড় ভাবিকে বলার জন্য এই বুঝি কোনো প্যাঁচ লাগাতে পারলো। শালীন বেগম হেলে দুলে নিচে নেমে অভ্রকে দেখে মুচকি হেসে পাশে বসে বলল, অভ্র, তোমাকে তো দেখাই যায় না। সারাদিন রুমে বসে থাকো, বাইরে এসে সবার সাথে গল্প করতে পারো। কুলসুম বেগম ছেলের সামনে কফি রেখে বলে, ওর একটু রেস্ট নেওয়ার দরকার ছোট। এই 5টা বছর তো কম দৌড়াতে হয়নি। আর এখন তো যাক সেই সব, আমার ছেলের যতদিন হচ্ছে নিজের মতো থাকুক। অভ্র মায়ের দিকে তাকিয়ে বলো, আজ আমি হসপিটালে জয়েন করছি আম্মু। সে কি সত্যি? হুঁ, আমাকে আজ বলতে হলো। মন খারাপ করো না, আমিও রাত্রেই কথা বলছি। কুলসুম বেগম বেশি কিছু বললেন না, সময় দেখে বললেন, কখন যাবি? 10টায়, তাহলে দুইজনে একসাথে চলে যাব। অভ্র কফিতে মুখ দিয়ে মোবাইলের দিকে তাকালো। বেলি রাগে ফুঁসতে ফুঁসতে এসে চিৎকার করে বলে উঠল, আম্মু, ওই হনুমানকে বলো আমার রুম থেকে সবকিছু নিয়ে যেতে। শালীন বেগম কিছু বলতে না পেরে জিজ্ঞেস করলো, হনুমান? কি বলিস মা? হনুমান কোথায় থেকে আসলো? আর তোর রুমে কেন? কিছু একটা ভেবে শালীন বেগম বলে উঠল, ছেলে হনুমান নাকি মেয়ে? মায়ের এমন কথা বেলি আরো রেগে গেল। এমন একটা সময় ও মা এমন ভাবে প্রশ্ন করছে। এই বাড়িতে তো একটাই হনুমান আছে, তারপর তো তুমি আমাকে কিভাবে জিজ্ঞেস করছো? শায়লা সিদ্দিকী রান্নাঘর থেকে বের হয়ে বললেন, কি হয়েছে বেলি? আয়ান আবার কি করেছে? দেখো না মেজমা, আমি রুমে ঢুকে দেখি বিছানার ওপর বিড়াল। তুমিও জানো আমি বিড়াল কত ভয় পাই। তার উপর সাথে কি ছিল জানো? কি? সাথে একটা তেলাপোকা। বিড়ালটা তেলাপোকাকে খাচ্ছে, তাও আমার বালিশের উপর। বেলি রাগে মুখে কান্না করে দিল। শায়লা সিদ্দিকী জানেন এটা আয়ানের কাজ। নিশ্চয় আয়ান ইচ্ছে করেই এমনটা করেছে। এই বাড়িতে কেউ তেমন বিড়াল পছন্দ করে না, একমাত্র আয়ান ছাড়া। আয়ানের বিড়াল সারাদিন ওর রুমে বন্দি থাকে। মাঝে মাঝে বিড়াল পাওয়া যায় বেলির ঘরে, হয়তো ইঁদুর নিয়ে, না হয় টিকটিকি তেলাপোকার সাথে। অবশ্যই বেলিকে জ্বালানোর জন্য আয়ান এমনটা করে। আয়ান কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে নামছে, সাথে নিজেও সুর মেলাচ্ছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? বেলি একটা আপেল নিয়ে সেটা ওর দিকে ছুঁড়ে মেরে বলল, তোর বেলাকে আজ আমি শোনাচ্ছি, বেয়াদব হনুমান। তুই চাকরি কেন? নোবেল পেলেও বেলা তোকে বিয়ে করবে না। আপেল আয়ানের হাতে। আয়ান মুচকি এসে আপেল কামড়টা সরিয়ে বেলার দিকে তাকিয়ে আবার বলল, চাকরিটা আমি পেয়ে গেছি বেলি, শুনছো? বেলির রাগ আরো বাড়ল। আয়ান অভ্রর পাশে বসে আপেল আরেক কামড় বসিয়ে বলল, তোর এমন পুচকি পুচকি হাতের আপেলে আমার মতো বীরপুরুষের কিছু হবে না। এমন হাতে তুড়ি মেরে দেখিয়ে বলল, এভাবে শেষ করে নিবি? আর ছোট মা আপনি তো একটু ওকে আদব জ্ঞান শেখান। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও এখনো শেখেনি। শালীন বেগমের মনে হলো একটা খুব পুরনো কথা। আয়ান সব সময় এই কথা বলে থাকে, তোর থেকে আমার আর মায়ের জানতে হবে। আমার
আদব জ্ঞান আছে কিনা? আমি তোকে কোলে নিয়ে হেঁটেছি, এবার বুঝতে পারছিস আমার বয়স কত? বেলি তাচ্ছল্যের সুরে বলে উঠল, বুড়ো দামড়া একটা। এই, তুই আমাকে বুড়ো কেন বললি অভ্র? ওদের এসব ছোট বাচ্চাদের মতো ঝগড়া দেখে বিরক্ত হয়ে বলল, এখনো এভাবে ঝগড়া করা তোমাদের বয়স আছে? আয়ান বেলি দুজন চুপ হয়ে গেল। বেলি আবার অভ্রর কাছে বলতে শুরু করলো, আমি কিছু করিনি তো। আয়ান নিজেই। আয়ান তোমার ছোট নাকি বড়? বেলি একবার ভীষণ লজ্জা পেল। আল্লাহ, মাটি পাক হোক, আমি লুকিয়ে পড়ি। তাই প্রকাশের সামনে কোনো ঝগড়া করতে গেলাম? অভ্র কিছু না বলে উঠে গেল। ওদের কারো মুখে কোনো কথা নেই। শালীন বেগম আমাদের দিকে তাকিয়ে বলেন, আরো বলো, একদম বেশি হয়েছে তোমার জন্য অভ্রর মতো একজন প্রয়োজন। মায়ের মুখে এমন কথা শুনে বেলির সকল মন খারাপ নিমিষেই দূর হয়ে গেল। খুঁজতে লাফিয়ে বলতে ইচ্ছে করল, অভ্রর কফি আমার প্রয়োজন নেই। আম্মু অভ্র অভ্রকেই প্রয়োজন। তুমি লাজলজ্জার মাথা খেয়ে বেলির আর বলা হলো না। কুলসুম বেগম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে জবার রুমের সামনে দাঁড়ালেন। লতিকাকে ইশারা করতে বাইরে থেকে দরজা তালা খুলে দেওয়া হলো। কুলসুম বেগম রুমের ভেতর প্রবেশ না করে ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ পেলেন। ওনার ইচ্ছে হলো ভেতরে দেখার কিসের এত সুন্দর ঘ্রাণ। এই রুম থেকে তো মিশ্র গন্ধ আসার কথা। আজ 1 মাস এই রুম সব সময় বন্ধ থাকে। বন্ধ ঘর থেকে এমনিতেও একটা বাজে গন্ধ আসে, অথচ রুমের দরজা খুলতেই মনে হলো এমন মিষ্টি ঘ্রাণ কুলসুম বেগম আর কোনোদিন কোথাও শোনেননি। হাজার স্টোভকে ফুলের ঘ্রাণ কে হার মানায় এই ঘ্রাণ। কুলসুম বেগম নিজেকে কঠিন রাখার চেষ্টা করে বিষয়টা কাউকে বুঝতে না দিলেন না। জবাকে বললেন বের হয়ে আসতে। জবা বের হয়ে আসলো। সাদা শাড়ির এক ফোঁটা ময়লার দাগ নেই, নেই কালচে রং। মনে হচ্ছে এই বুঝি ভাঁজ থেকে খুলে পড়েছে। মুখে নেই কোনো সাজসজ্জা, গয়না, অথচ এই সাদা শাড়িতে কি সুগন্ধ লাগছে এই মেয়েকে। কুলসুম বেগম জবার মুখের দিকে 1 মিনিট তাকিয়ে রইলেন। কি বোঝার চেষ্টা করলেন নাকি পড়ার? অথচ এই মেয়েকে পড়া বোঝা তো এত সহজ নয়। নেই চোখে ক্লান্তি, নেই ঠোঁটে হাসি, নেই মুখে দুঃখের আভাস। এ কেমন মেয়ে? কুলসুম বেগম বেশি কিছু ভাবতে চাইলেন না। কঠিন কণ্ঠে বলে উঠলেন, অনেক তো বসে বসে খাওয়া হলো, আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব তোমার। রান্নাঘরে কেউ প্রবেশ করবে না, আমার আদেশ। সব রান্না কাজ তুমি নিজ হাতে করবে। কোনো কিছু যেন ভুল না হয়। একটা কিছু ভুল হলে তার শাস্তি দ্বিগুণ করা হবে। জবা শান্ত চোখে তাকিয়ে রইল কুলসুম বেগমের দিকে। কুলসুম বেগম চলে যেতেই আয়ান জবার সামনে এসে বলল, অনেকদিন পর দেখা হলো, 1 সপ্তাহ হবে। জবা কিছু বলল না। আপনি এভাবে তাকিয়ে কেন আছেন? বড় আম্মু কিছু বলেছে ওই দিন? কিন্তু আমি উত্তর পাইনি। ওই দিন আয়ান প্রথম প্রশ্ন করেছিল, আপনি রাজি? এর বিপরীতে জবা বলেছিল, আপনার বিড়ালটা সুন্দর তবে ভয়ঙ্কর। আয়ান অবাক হয়ে পেছন ফিরে দেখল ওর বিড়াল জবার রুমে চলে গেছে। আয়ান বিড়ালকে আদর কে হানি বলে ডাকে। আপনি আমার বিড়ালকে চিনেন? জবা বিড়ালটার দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ির প্রতিটা জিনিস সম্পর্কে জানি। আয়ান আর কিছু বলার আগেই লতিকা চলে এসেছিল। আয়ানের ইচ্ছে থাকলেও লতিকার এমন শিকারী চাহনি দেখে কথা না বাড়িয়ে চলে এসেছিল। তারপর অবশ্য আয়ান কম বাহানা খোঁজেনি।
জবার সাথে কথা বলার জন্য। লতিকা নিশ্চয়ই গিয়ে কুলসুমকে বলেছিল। কুলসুম তালা বুঝিয়ে দিল। দরজায় আর সুযোগ হয়নি কথা বলার। আয়ান ভাবনা থেকে বের হয়ে জবাকে বলল, আপনি এমন রোবটের মতো সব সময় থাকেন কেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি বাইরে কোথাও বসে বলা হয় ভালো হবে। জবা আয়ানের কথায় পিঠে বলে উঠল, আমার বাইরে বের হওয়া নিষেধ। আমার সাথে বের হবেন? আপনি আমার হবু স্ত্রী, সেটা সবাই জানে। জবা মনে মনে হেসে উঠল। মুখ সেই আগের মতো রেখেই বলল, আচ্ছা আয়ান। খুশি হয়ে মাথা চুলকে বলল, তাহলে আজ আপনার ইচ্ছে। জবা খুব ভালো করেই জানে আয়ান হাজার চাইলেও জবার বের হওয়া সম্ভব নয়। আয়ান নিজেও অফিসের উদ্দেশ্যে বের হতে নিয়ে বলল, বড় আম্মু কি বলেছে? জবা সোজা সাপটা উত্তর দিল, রান্নাঘরের দায়িত্ব। আয়ান বুঝতে পারল না। আয়ান চলে গেল। জবা নিজের রুমের দিকে গেল। দুপুরের রান্না নিশ্চয় সে করতে হবে। এই বাড়িতে এসেছে আজ 2 মাস হলেও রান্নাঘরে কখনো প্রবেশ করা হয়নি। জবা রুমে প্রবেশ করে দরজা বন্ধ করার সময় চোখ গেল সিঁড়ির দিকে। 1 মিনিটের জন্য মনে হলো ও চোখে ভুল দেখছে। চোখ কষলে আবার তাকালো। অভ্র হসপিটালের জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ির শেষ মাথায় এসে এই নিষিদ্ধ ঘরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই শ্বাস আটকে আসলো জবার। ঠাস করে চোখের সামনে দরজা বন্ধ করে দিল। চলবে।